আজকে আমি সংস্কৃত নাট্যশাস্ত্রে আচার্য সাগর নন্দীকৃত নাটক লক্ষণ রত্নকোষের অবদান বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। সর্বপ্রথমে আমি ভূমিকাতে সাগর নন্দী আলোচনার পূর্বে ভারতীয় নাট্য সাহিত্যে ভারতের পূর্ববর্তী এবং ভারতের পরে যে সমস্ত নাট্যশাস্ত্রকারেরা রয়েছেন তাদের বিষয়ে সংক্ষেপে বলছি। যদি আমরা ভারতীয় নাট্য সাহিত্যকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ভারত তার পূর্বেও অনেক প্রাচীন নাট্যশাস্ত্রকারদেরও উল্লেখ করেছিলেন। এমনকি ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থটাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি যে ভারত তার নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ে নাট্যোৎপত্তি নামক যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে তিনি নাট্য প্রয়োগের প্রসঙ্গে যেমন ব্রহ্মা, শিব, পার্বতী, সাতী, নারদ, কোহল, বাৎস, শাণ্ডিল্য, ধূর্তিল বা দত্তিল, করণ ও অঙ্গহারের প্রসঙ্গে তণ্ডু, নন্দী তথা অন্য প্রসঙ্গে কশ্যপ, বৃহস্পতি, নক্কুট, অশ্বকুট, বাদরায়ণ, সাতকর্ণী প্রভৃতি আচার্যদের নাট্যশাস্ত্র প্রণেতা রূপে তিনি উল্লেখ করেছেন। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে না, ভারতের পূর্বেও আর কি এই সমস্ত প্রাচীন নাট্যশাস্ত্রকারেরা বিদ্যমান ছিলেন। আবার পাণিনির অষ্টাধ্যায়ী থেকে প্রাপ্ত ভারতের পূর্ববর্তী কৃশাস্ব ও শিলালী নামে দুইজন প্রাচীন নাট্যশাস্ত্রকারদের নাম পাওয়া যায়, মানে উল্লেখ পাওয়া যায়, যেটি স্বাভাবিকভাবে বলা যায় যে এই দুজন প্রাচীন নাট্যশাস্ত্রকাররাও ভারতের পূর্ববর্তী ছিলেন। আর এগুলির অতিরিক্তও সারঙ্গদেব তার সঙ্গীত রত্নাকর নামক গ্রন্থে, মানে নাট্যশাস্ত্র গ্রন্থেই তিনি কিছু প্রাচীন নাট্যশাস্ত্রকারদের এক পরম্পরা উল্লেখ করেছিলেন। সেখানে তিনি বলেছেন যে ভারতের পূর্বে সদাশিব, শিব, কশ্যপ, মতঙ্গ, যাষ্টিক, দুর্গা, শক্তি, শার্দুল, কোহল, বিশাখিল, কম্বল, অশ্বতর, বায়ু, বিশ্বাবসু, রম্ভা, অর্জুন, নারদ, তুম্বুরু, আঞ্জনেয়, মাতৃগুপ্ত, নন্দিকেশর, সাতী, রাহুল, বিন্দুরাজ, ক্ষেত্ররাজ প্রভৃতি আরও অনেক প্রাচীন নাট্যাচার্য বিদ্যমান ছিলেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে না, ভারতের পূর্বেও এই সমস্ত প্রাচীন নাট্যশাস্ত্রকারেরা ছিলেন যাদের গ্রন্থ অধুনা লুপ্ত। এরপরই আবির্ভাব হয় আমাদের চিরপরিচিত নাট্যশাস্ত্রকার ভরতমুনির। আর ভরতমুনির পরেই আবির্ভাব হয় নাট্যশাস্ত্রে পঞ্চভরতের। তো তাদের নাম আমি বলছি। প্রথম হলেন আদিভরত বা বৃদ্ধ ভরত, দ্বিতীয়ত ছিলেন নন্দী ভরত, তৃতীয়ত কোহল ভরত, চতুর্থত দত্তিল ভরত এবং পঞ্চম ছিলেন মতঙ্গ ভরত। এই পাঁচজন নাট্যশাস্ত্রে পঞ্চভরত নামে চিরপরিচিত। এরপর নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকার রূপে যারা এসেছিলেন নাট্যশাস্ত্র গ্রন্থে তারা হলেন মাতৃগুপ্ত, সুবন্ধু, বার্তিককার হর্ষ, কাত্যায়ন, রাহুল, ভট্ট উদ্ভট, সাফল্যগর্ভ তথা ঘণ্টক, ভট্টলোল্লোট, শ্রীশঙ্কুক, ভট্টনায়ক, ভট্টতৌত, অভিনবগুপ্ত, কীর্তিধর, হরপাল, ভট্টগোপাল, নান্যদেব আরও অনেকেই রয়েছেন যারা নাট্যশাস্ত্রে ব্যাখ্যাকার রূপে চিরপরিচিত। ঠিক আছে। আর এদের পরবর্তী যেসব নাট্যাচার্য ছিলেন তারা হলেন ধনঞ্জয় বা ধনিক, ভোজদেব, সাগর নন্দী, রামচন্দ্র, গুণচন্দ্র, সারদা তনয়, সারঙ্গদেব, সিংহ ভূপাল, বিশ্বনাথ, কুমার স্বামী, রূপ গোস্বামী, সুন্দর মিশ্র প্রভৃতি আরও অনেক নাট্যশাস্ত্রকারেরা ছিলেন। তাহলে আমরা কি দেখতে পেলাম
যে না, ভারতের পূর্বে আমরা কিছু প্রাচীন নাট্যশাস্ত্রকার পেয়েছি যাদের গ্রন্থ বর্তমানে লুপ্ত। আবার ভারতের পরবর্তী আমরা পঞ্চভরত সহ কিছু ব্যাখ্যাকারদের নাম জানতে পারলাম। সেই সাথে ব্যাখ্যাকারদের পরবর্তী আরও কিছু নাট্যাচার্য ছিলেন, যেমন ধনঞ্জয় বা ধনিক, যার রচিত নাট্যশাস্ত্র বিষয়ক গ্রন্থ ছিলেন দশরূপক। ভোজদেবের রয়েছে শৃঙ্গার প্রকাশ, সাগর নন্দীর নাটক লক্ষণ রত্নকোষ, এইভাবে আরও অনেক রয়েছে, বিশ্বনাথের সাহিত্য দর্পণের ষষ্ঠ পরিচ্ছেদ প্রভৃতি। তো এভাবে আমরা এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ভারতের পূর্ববর্তী ও পরবর্তী নাট্যশাস্ত্রকার এবং ব্যাখ্যাকারদের সামান্য পরিচয় বিষয়ে এক সুস্পষ্ট ধারণা লাভ করলাম। এবার আমি সাগর নন্দীর জীবন পরিচয় বিষয়ে বলবো। নাটক লক্ষণ রত্নকোষ নামক নাট্যশাস্ত্রীয় গ্রন্থের অন্তিমে দেওয়া তথ্য অনুসারে আমরা বলতে পারি, নন্দী বংশে উৎপন্ন সাগর নামক এক ব্যক্তি এই গ্রন্থটি প্রণয়ন করেন। আরও পরিষ্কারভাবে বলতে গেলে বলা হয়, নন্দী রাজবংশে জন্মেছিলেন সাগর। সেই কারণেই নন্দী উপাধির সঙ্গে যুক্ত হয়ে তার নাম হয়েছিল সাগর নন্দী। আবার কিছু বিদ্বান পণ্ডিত তাকে বৌদ্ধ লেখকও মনে করতেন। শুধু তাই নয়, সাগর নন্দী তার গ্রন্থের শুরুতে মঙ্গলাচরণ, গৌরীপতি শিবের মঙ্গলাচরণ করার ফলে অনেক পণ্ডিত তাকে শৈব মতাবলম্বীও মনে করতেন। এ ছিল সাগর নন্দীর এক সামান্য জীবন পরিচয়। এবার আমি সাগর নন্দীর আবির্ভাব কাল বিষয়ে বলছি। তো তার আবির্ভাব কাল নিয়ে অনেক মতভেদ থাকলেও সহজেই কিন্তু তা নির্ণীত হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে রাজশেখরের সময় ১০ম শতাব্দী, আর সাগর নন্দী রাজশেখরের কাব্যমীমাংসার একটি শ্লোক তার নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে উল্লেখ করেছেন। কাজেই তিনি রাজশেখরের পূর্ববর্তী নন, পরবর্তী, একথা নিঃসন্দেহে বলা যায়। এর অতিরিক্ত সাগর নন্দী তার নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে পদ্মশ্রী রচিত নাগর সর্বস্ব থেকেও কিছু উদাহরণ সংগ্রহ করেছেন। আর সেদিক থেকে পদ্মশ্রীর আবির্ভাবকাল ৯ম শতকের শেষ ভাগ থেকে ১০ম শতকের প্রথম ভাগে মনে করা হয়। আবার রায়কুটের অমরকোষ টিকা পদার্থচন্দ্রিকাতে নাটক লক্ষণ রত্নকোষের উদাহরণ রয়েছে। রায়কুটের আবির্ভাবকাল ১৪৩৭, অতএব সাময়িকভাবে বলা যায় সাগর নন্দীর আবির্ভাবকাল তার আগে, অর্থাৎ ১৪৩৭-এর আগেই তার আবির্ভাব হয়েছিল। এছাড়া নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে যে তালপাতার পুঁথিটি সিলভা লেভিন নেপাল থেকে উদ্ধার করেন, সেই পাণ্ডুলিপিটি ১৪দশ শতকের ছিল। এর থেকে অনুমিত হয় যে সাগর নন্দীর সময় এর আগে ছিল, মানে তারও আগে, অর্থাৎ ১৪দশ শতকেরও আগে। আবার দশরূপকের ব্যাখ্যাকার বহুরূপ মিশ্র নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থের উল্লেখ করেছেন। মানে দশরূপকের ব্যাখ্যাকার, এখানে দশরূপকের রচয়িতা ধনিক বা ধনঞ্জয়ের কথা বলছি না, যে দশরূপকের যে ব্যাখ্যাকার রয়েছেন বহুরূপ মিশ্র, তিনি নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থের উল্লেখ করেছেন। তার আবির্ভাব সময় ছিল ১২৫০। সেই দিক থেকে সাগর নন্দীর আবির্ভাবকাল এর আগে। অতএব এই সব কিছুর দিক থেকে বিচার করে বলা যায় সাগর নন্দী একাদশ শতকের প্রথম ভাগ থেকে একাদশ শতকের মধ্যভাগের অন্তর্বর্তী সময়ে আবির্ভূত হয়েছিলেন।
সংস্কৃত নাট্যশাস্ত্র গ্রন্থে, সংস্কৃত নাট্যশাস্ত্রে জগতে। তো এখানে আমরা মোটামুটিভাবে সাগর নন্দীর আবির্ভাব কাল বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পেলাম। এবার আমি সাগর নন্দীর রচনা ও সংস্করণ বিষয়ে বলছি। তো তোমরা এখানে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতেই পাবে যে সাগর নন্দী একটি মাত্র গ্রন্থই রচনা করেন, যার নাম হলো নাটক লক্ষণ রত্নকোষ, এক নাট্যশাস্ত্র বিষয়ক গ্রন্থ। আর এই গ্রন্থটির মোট 3টি সংস্করণই পাওয়া যায়। প্রথম সংস্করণে অধ্যাপক সিলভালিভি 1922 সালে নেপাল থেকে এক তালপাতার পুঁথিতে লেখা পাণ্ডুলিপি সংগ্রহ করে তিনি এই গ্রন্থটির জার্নাল কলকাতার এশিয়াটিক সোসাইটিতে 1923 সালে প্রথম প্রকাশ করেন, প্রথম সংস্করণে। এরপর দ্বিতীয় সংস্করণে 1937 সালে এম ডিলন লন্ডন থেকে সম্পূর্ণ গ্রন্থের আকারে এই নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন এবং তৃতীয় সংস্করণ 1972 সালে বারাণসী চৌখাম্বা সংস্কৃত সিরিজ থেকে হিন্দি প্রভা ব্যাখ্যা সহ বাবুলাল শুক্ল শাস্ত্রী গ্রন্থটির তৃতীয় সংস্করণ প্রকাশ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে না, সাগর নন্দী একটি মাত্র গ্রন্থই রচনা করেন এবং এই গ্রন্থটির মোট 3টি সংস্করণ পাওয়া যায়। সেই বিষয়ে আমরা জানলাম। এবার আমি নাটক লক্ষণ রত্নকোষে উদ্ধৃত নাট্যশাস্ত্রীয় গ্রন্থকারদের সংক্ষিপ্ত বিবরণ বিষয়ে আলোচনা করব। অর্থাৎ নাটক লক্ষণ রত্নকোষে সাগর নন্দী যে সমস্ত গ্রন্থকারদের মতের উদ্ধৃতি দিয়েছেন তাদের বিষয়ে সংক্ষেপে বলছি এবং কোথায় কোথায় উদ্ধৃতি তিনি উল্লেখ করেছেন সে বিষয়ে বলবো। প্রথম রয়েছে প্রাচীন নাট্যশাস্ত্রকার মাতৃগুপ্তাচার্য, তার বিষয়ে বলছি। কলহনের রাজতরঙ্গিনীর প্রাপ্ত বিবরণ অনুযায়ী বলা যায় মাতৃগুপ্ত হর্ষ বিক্রমাদিত্যের রাজকবি তথা ভর্তৃমেন্টের সমকালীন ছিলেন। এছাড়া মাতৃগুপ্ত একাধারে কবি ও নাট্যবিদ্যা আচার্য যেমন ছিলেন, তেমনি ভাবে অপরদিকে তিনি সঙ্গীত শাস্ত্রে বিশেষভাবে পারদর্শী ছিলেন, যার ফলে পরবর্তীতে তিনি সঙ্গীত শাস্ত্রের উপরও একটি গ্রন্থ রচনা করেন। অধ্যাপক সিলভালিভির মতে মাতৃগুপ্ত ভারতের নাট্যশাস্ত্রের উপর টিকা রচনা করেন। তাহলে অধ্যাপক সিলভালিভি উল্লেখ করেছেন যে না, মাতৃগুপ্ত ভারতের নাট্যশাস্ত্রের উপরও একখানি টিকা গ্রন্থ রচনা করেন। আবার ষোড়শ শতাব্দীতে সুন্দর মিশ্র নাট্যপ্রদীপ গ্রন্থে নান্দি ব্যাখ্যাকালে মাতৃগুপ্তের উল্লেখ নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকার রূপে চিহ্নিত করেন। ষোড়শ শতাব্দীতে সুন্দর মিশ্র তার নাট্যপ্রদীপ গ্রন্থে তাহলে নান্দি ব্যাখ্যার সময়ে মাতৃগুপ্তের উল্লেখ করেছেন। আবার সাগর নন্দী তার নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থেও 6টি জায়গায় তিনি মাতৃগুপ্তাচার্যের মতের উদ্ধৃতি নিয়েছেন। সেগুলি কোথায় কোথায় এবং কীভাবে গ্রহণ করেছেন সে বিষয়ে আমি বলছি। যেমন সাগর নন্দীর নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থের কথাবস্তুর বিভেদ নির্ণয়ে, পঞ্চকার্যাবস্থার আলোচনাকালে,
প্রবেশকের লক্ষণ নির্ণয়ে, পঞ্চসন্ধির স্বরূপ নির্ণয়ের ক্ষেত্রে তার মতের উদ্ধৃতি পাওয়া যায়। অর্থাৎ মাতৃগুপ্তাচার্যের মতের উদ্ধৃতি তিনি দিয়েছেন এই নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে। এবার আমি প্রাচীন নাট্যশাস্ত্রকার, স্ক্রিনে দেখতে পাচ্ছ, অশ্বকূট ও নখকূটের বিষয়ে বলছি। এই দুই আচার্য নাট্যশাস্ত্রে ভরতের পুত্ররূপে উল্লেখ রয়েছে। অশ্বকূট ও নখকূট এই দুজন ভরতের পুত্ররূপে উল্লেখ রয়েছে। সাগরনন্দী এই দুই আচার্যের অর্থাৎ অশ্বকূটের 4 জায়গায় তার মতের উদ্ধৃতি দিয়েছেন। সেগুলো আমি বলছি, যেমন নিয়ত ফলপ্রাপ্তির স্বরূপ নির্ণয়ে, চুলিকার যে রয়েছে, চুলিকার সংজ্ঞা স্বরূপ প্রসঙ্গে। চুলিকা বলতে অর্থপ্রক্ষেপকে যে 5 প্রকার ভেদ রয়েছে, বিষ্কম্ভক, প্রবেশক, অঙ্কাবতার, অঙ্কমুখ ও চুলিকা ভেদে যে ভেদগুলো রয়েছে, সেই অর্থপ্রক্ষেপকের একটি ভেদ যে চুলিকা, তার স্বরূপ নির্ণয় বা চুলিকার লক্ষণ নির্ণয়ে অশ্বকূটের মতের উদ্ধৃতি তিনি দিয়েছেন। এবং প্রত্যেক অঙ্কে বিদূষকের স্থান বিষয়ে অশ্বকূটের উদ্ধৃতি তিনি নিয়েছেন। মানে নাটক নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা যে নাটকে যে বিদূষককে আমরা পেয়ে থাকি, সেই বিদূষক কোন কোন অঙ্কে থাকবে বা কোন কোন অঙ্কে থাকবে না, তো এইসব সংক্রান্ত বিষয়ে তিনি অশ্বকূটের মতের উদ্ধৃতি নিয়েছেন। এবং নখকূটের 3 জায়গায় তার উল্লেখ করেছেন। এবার আমি বাদরায়ণ, সাতকর্ণী ও চারায়ণের বিষয়ে বলছি। যে নাট্যশাস্ত্রে বাদরায়ণকেও ভরতের পুত্র বলা হয়। সাগরনন্দী তার গ্রন্থ থেকে 3 জায়গায় বাদরায়ণের মতের উদ্ধৃতি নিয়েছেন। যেমন পূর্বরঙ্গের নিরূপণ প্রসঙ্গে, পূর্বরঙ্গ মানে নাটকের সূত্রাধারের পূর্বে যে পূর্বরঙ্গের নিরূপণ প্রসঙ্গে, ত্রটকের স্বরূপ নির্ণয়ে, এবং এক জায়গায় শুধু তার নাম উল্লেখ করেছেন। একইভাবে সাতকর্ণীর এক জায়গায় অর্থাৎ সূত্রাধারের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে তিনি সাতকর্ণীর মত গ্রহণ করেছেন। তাহলে সাতকর্ণীর মতের সাতকর্ণীর মতটা কী ছিল জানা? সাগরনন্দী সূত্রাধারের স্বরূপ ও লক্ষণ নির্ণয় প্রসঙ্গে সাতকর্ণীর মতটি গ্রহণ করেছেন, মানে তার গ্রন্থে উল্লেখ রয়েছে। এবং চারায়ণেরও উল্লেখ করেছেন। এবং চারায়ণের তিনি বিষ্কম্ভকের যে লক্ষণ রয়েছে, বিষ্কম্ভকের লক্ষণটি তিনি চারায়ণের মত থেকে সংগ্রহ করেছেন। তাহলে 3 জনের কী কী মত রয়েছে, যেমন তাহলে আরেকবার বলছি যে বাদরায়ণের থেকে সাগরনন্দী পূর্বরঙ্গের লক্ষণ নিরূপণ প্রসঙ্গে, ত্রটকের স্বরূপ নির্ণয় এবং এক জায়গায় শুধুমাত্র তার নাম উল্লেখ করেছেন। আর সাতকর্ণীর শুধুমাত্র সূত্রাধারের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে তার মতের উদ্ধৃতি তিনি দিয়েছেন। এবং চারায়ণের বিষ্কম্ভকের লক্ষণ যে রয়েছে, সেই বিষ্কম্ভকের লক্ষণটি তিনি চারায়ণের মত থেকে নিয়েছেন, সংগৃহীত হয়েছে চারায়ণের মত থেকে। এরপর আমি শ্রীহর্ষ ও বিক্রম নরাধিপের বিষয়ে বলছি। সাগরনন্দী এই 2 প্রাচীন নাট্যশাস্ত্রকারদের টিপ্পনী অংশে বিশদভাবে তাদের মতের উদ্ধৃতি দিয়েছেন। অর্থাৎ যে টিপ্পনী অংশগুলো থাকে গ্রন্থে, সেই টিপ্পনী অংশে তাদের ব্যাখ্যা স্বরূপ আলোচনা করেছেন, মানে মতের উদ্ধৃতি নিয়েছেন শ্রীহর্ষ ও বিক্রম নরাধিপের। এরপর আমি পদ্মশ্রী রচিত কামশাস্ত্র বিষয়ক গ্রন্থ নাগর সর্বস্ব বিষয়ে বলছি। পদ্মশ্রী কামশাস্ত্র বিষয়ক একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেন।
তিনি দামোদর গুপ্তের কুট্টনিমতম এর উল্লেখ করেন এবং পদ্মশ্রী প্রায় দশম শতকের মাঝামাঝি সময় আবির্ভূত হয়েছিলেন। আর সাগর নন্দীর এই গ্রন্থ থেকে মানে পদ্মশ্রীর নাগর সর্বস্ব এই কামশাস্ত্র বিষয়ক গ্রন্থ থেকে তিনি 10টি উদাহরণ গ্রহণ করেছেন, মানে 10টি উদাহরণ তিনি নাটক লক্ষণ রত্নকোষে নিয়েছেন এই পদ্মশ্রীর নাগর সর্বস্ব এই কামশাস্ত্র বিষয়ক গ্রন্থ থেকে। এরপর আমি রাহুল, কাত্যায়ন ও গর্গের বিষয়ে বলছি। রাহুল একজন বৌদ্ধাচার্য ছিলেন। রামকৃষ্ণ কবির মতে রাহুল 5ম শতকে আবির্ভূত হয়েছিলেন। তার রচিত গ্রন্থ ছিল ভরতবার্তিক। আচার্য অভিনবগুপ্ত ভরতবার্তিকের অনেক শ্লোক তার রচনাতে উদ্ধৃত করেছেন, মানে উল্লেখ করেছেন। আবার সাগর নন্দী তার নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে রাহুলের মত 2বার উল্লেখ করেছেন। প্রথমটিতে কোথায় উল্লেখ করেছেন? সাগর নন্দী নায়িকার যে 7 প্রকার গুণ রয়েছে সেই 7 প্রকার গুণটি তিনি রাহুলের মতের উদ্ধৃতি নিয়েছেন, রাহুলের মতটিকে নিয়েছেন। আবার ভানের যে 10টি অঙ্গ রয়েছে, গেয়পথ, স্থিতিপাঠ্য, আসীনপাঠ্য, পুষ্পক, গণ্ডিকা, প্রচ্ছেদক, এরূপ ভেদে যে 10টি ভেদ রয়েছে তার মধ্যে প্রচ্ছেদকের স্বরূপ নির্ণয়ে তিনি রাহুলের মতটিকে অনুসরণ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে রাহুলের সে দুটো মত কি? এক হচ্ছে নায়িকার যে 7 প্রকার গুণ সেই গুণগুলি তিনি রাহুলের মতের উদ্ধৃতি নিয়েছেন, এবং ভানের যে 10টি অঙ্গ রয়েছে সেই 10টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো প্রচ্ছেদক, সেই প্রচ্ছেদকের স্বরূপ নির্ণয়টি তিনি রাহুলের মত থেকে সংগ্রহ করেছেন। এবার কাত্যায়নের বিষয়ে বলছি। অভিনবগুপ্ত ছন্দের নিরূপণ প্রসঙ্গে কাত্যায়নের উল্লেখ করেন। অর্থাৎ ছন্দ বিষয়ে যেমন বিরাম, দেবতা, পাদ, স্থান, বর্ণ, অক্ষর প্রভৃতি বিষয়গুলির উদ্ধৃতি নিয়েছেন। এবং সাগর নন্দীও একবার কাত্যায়নের মতের উদ্ধৃতি দিয়েছেন। কোন প্রসঙ্গে? ভূষণের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে কাত্যায়নের মতের উদ্ধৃতি নিয়েছেন। আর এই কাত্যায়ন, আরেকটা কথা বলি যে এই কাত্যায়ন কিন্তু বৈয়াকরণ কাত্যায়ন নন, তিনি নাট্যশাস্ত্রকার এবং ছন্দশাস্ত্রের আচার্য ছিলেন। তো স্বাভাবিকভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই কাত্যায়ন আমরা জানি ত্রিমুনি ব্যাকরণে যে রয়েছে পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি, সেই কাত্যায়ন কিন্তু তিনি নন। ইনি হলেন নাট্যাচার্য ও ছন্দশাস্ত্রের আচার্য কাত্যায়ন। আবার সাগর নন্দী নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে নাট্যশাস্ত্রকার গর্গের যে গর্গ রয়েছে সেই গর্গের মতেরও তিনি একবার উল্লেখ করেছেন। কাজে বলা যায় যে নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে সাগর নন্দী এই সমস্ত প্রাচীন নাট্যশাস্ত্রকারদের এরকম আরও অনেকে রয়েছেন যাদের উদ্ধৃতি তিনি গ্রন্থে দিয়েছেন, যেগুলো আমরা বলতে পারি যে অন্যান্য আরও যেমন প্রচুর নাট্যশাস্ত্র বিষয়ক গ্রন্থ রয়েছে সেই সমস্ত গ্রন্থে কিন্তু এরূপ উল্লেখগুলো নেই, যেটি শুধুমাত্র সাগর নন্দীর নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থেই বিদ্যমান রয়েছে। আর যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি যে নাট্যশাস্ত্রের বিষয়ে যদি ভালোভাবে জানার ইচ্ছে থাকে তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি যে সাগর নন্দীর নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থটি যদি আমরা অধ্যয়ন করি তো সেখানে
এই প্রাচীন নাট্যশাস্ত্রকারদের বিষয়ে একটা আংশিক ধারণা লাভ করতে পারবে, মানে কম বেশি একটা ধারণা হবে। এভাবেই সাগর নন্দী তার নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে প্রাচীন যে লুপ্তপ্রায় গ্রন্থগুলি রয়েছে সেই লুপ্তপ্রায় গ্রন্থ এবং তাদের আচার্যদের মতদান এই গ্রন্থে উল্লেখের মাধ্যমে তিনি কিন্তু এক যথেষ্ট উৎকৃষ্টতার পরিচয় দিয়েছেন এই নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে। এবার আমি নাটক লক্ষণ রত্নকোষে উদ্ধৃত প্রসিদ্ধ এবং উপলব্ধ যে নাট্য রচনাগুলো রয়েছে তাদের বিষয়ে বলছি। স্ক্রিনে সকলেই দেখতে পাচ্ছ। এখানে সাগর নন্দী কী করেছেন, যে প্রসিদ্ধ নাট্য রচনাকাররা রয়েছে যেমন কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটক ও বিক্রম উর্বশীয়ম যে ত্রটক গ্রন্থ রয়েছে সেখান থেকেও তিনি কিছু কিছু উদাহরণ কোথায় থেকে কোন গ্রন্থ থেকে সংগ্রহ করেছেন সেই বিষয়ে বলছি। যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে সাগর নন্দী উদাহরণ 7 জায়গায় দিয়েছেন। সেগুলি হলো প্রবেশকের উদাহরণ, প্রস্তাবনার অঙ্গ, যে উদ্গলিতের উদাহরণ। প্রস্তাবনার অঙ্গ বলতে যে প্রস্তাবনার যে 5 প্রকার ভেদ রয়েছে, উদ্ঘাত, কথোদ্ঘাত, প্রয়োগাতিশয়, প্রবর্তক এবং অবলোকিত। গলিত যে রয়েছে তার মধ্যে যে একটা অঙ্গ রয়েছে উদ্গলিত, তার উদাহরণ প্রসঙ্গে 36টি লক্ষণের মধ্যে তিনি লেশের উদাহরণ, তারপরে শিল্পকের অঙ্গ উৎকণ্ঠার উদাহরণে, ভানিকার অঙ্গ বিরোধের উদাহরণ তিনি দিয়েছেন কালিদাসের এই অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে। তাহলে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে সাগর নন্দী 7 জায়গায় উদাহরণ উল্লেখ করেছেন এবং বিক্রম উর্বশীয়ম মানে ত্রটক শ্রেণীর উপরূপক থেকে তিনি ত্রটকের উদাহরণ, নাট্যালঙ্কারের উদাহরণ এবং 36টি লক্ষণের মধ্যে হেতুর উদাহরণ তিনি বিক্রম উর্বশীয়ম ত্রটক থেকে উদ্ধৃতি দিয়েছেন। এবার ভবভূতির বিরচিত উত্তরাঞ্চরিত নাটক ও মালতী মাধব প্রকরণ থেকে তিনি কোথায় উদাহরণ দিয়েছে সেই বিষয়ে বলছি। যেমন ভবভূতির উত্তরাঞ্চরিত নাটক থেকে সাগর নন্দী নাট্যের যে 36 প্রকার লক্ষণ রয়েছে সেই লক্ষণের মধ্যে বিচারের উদাহরণ তিনি উত্তর রামচরিত থেকে দিয়েছেন এবং মালতী মাধব প্রকরণ শ্রেণীর যে রূপক রয়েছে সেখান থেকে পতাকার উদাহরণ, শুদ্ধ বিষ্কম্ভকের উদাহরণ এবং অঙ্কমুখের উদাহরণ দিয়েছেন। একইভাবে বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত নামে যে নাটক রয়েছে বিশাখা দত্তের, তো সেখান থেকে তিনি কি দিয়েছেন যে বিশাখা দত্তের নাটক থেকে তিনি চুলিকার উদাহরণ এবং 31 প্রকার যে সন্ধান্তর রয়েছে তার মধ্যে ধিয়ের উদাহরণ তিনি মুদ্রা রাক্ষস থেকে দিয়েছেন এবং দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে তিনি নাট্যালঙ্কারের উদাহরণ দিয়েছেন। এবার আসছি নাট্যকার হর্ষের রত্নাবলী নাটিকা ও নাগানন্দ। এখানে হর্ষ বলতে আরেকজন রয়েছেন কাব্যকার শ্রীহর্ষ, যিনি রত্নাবলী নাটক রচনা করেছেন এবং আরেকটি দর্শন খণ্ডখাদ নামে একটা গ্রন্থ রচনা করেছেন। তো এখানে আমি নাট্যকার হর্ষের কথাই বলছি, কাব্যকার নন। তো নাট্যকার হর্ষের যে রচিত গ্রন্থ রয়েছে 3টি, এক রত্নাবলী, নাগানন্দ আর একটা প্রিয়দর্শিকা। তো এখানে
সাগর নন্দী রত্নাবলী যে নাটিকা গ্রন্থ রয়েছে, উপরূপকের একটি ভেদ, সেই নাটিকা রত্নাবলী নাটিকা গ্রন্থ থেকে তিনি প্রতিমুখ সন্ধির অঙ্গ, বিধুতমের উদাহরণ, গর্ভসন্ধির যে অঙ্গ রূপের উদাহরণ এবং বিমর্ষ সন্ধির অঙ্গ সম্ফেট এর উদাহরণ তিনি দিয়েছেন। এরূপ আরও উদাহরণ উল্লেখ করেছেন সাগর নন্দী। আবার নাগানন্দ যে নাটকটি রয়েছে সেখান থেকে সাগর নন্দী অনেক স্থানেই তার মতের উদাহরণ দিয়েছেন, যেমন বিন্দুর উদাহরণ, নাটকের উদাহরণ, অঙ্কাবতারের উদাহরণ প্রভৃতি আরও রয়েছে। আমি 2-3টি উল্লেখ করলাম। একইভাবে ভাষায় রচিত স্বপ্নবাসব দত্তম নাটক থেকে সাগর নন্দী প্রস্তাবনার অঙ্গ প্রয়োগাতিশয়ের উদাহরণ তিনি স্বপ্নবাসব দত্তম থেকেই দিয়েছেন। শূদ্রক বিরচিত যে মৃচ্ছকটিক যে প্রকরণ রয়েছে, রূপকের একটি ভেদ যে প্রকরণ, সেই প্রকরণ গ্রন্থ থেকে তিনি সন্ধির উদাহরণ, সংকীর্ণ প্রকরণের উদাহরণ এর উদ্ধৃতি দিয়েছেন। তবে আরও কিছু উদাহরণ সেখানে উল্লেখ করেছেন। আবার দিংনাগের রচিত কুন্দমালা যে নাটকটি রয়েছে সেখান থেকে সাগর নন্দী উপক্ষেপের উদাহরণ, কথাবস্তুর উদাহরণ, 36 প্রকার নাট্য লক্ষণের মধ্যে মালার উদাহরণও দিয়েছেন। তারপরে রয়েছে রাজশেখরের বিরচিত কর্পূর মঞ্জুরি, ষট্টক শ্রেণীর মানে উপরূপক এবং বিদ্যশাল ভঞ্জিকা যে রয়েছে নাটিকা, মানে একটা উপরূপক। তো রাজশেখরের কর্পূর মঞ্জুরি থেকে ষট্টকের উদাহরণ এবং বিদ্যশাল ভঞ্জিকা থেকে শিল্পকের অঙ্গ সংশয়ের উদাহরণ তিনি দিয়েছেন, মানে সাগর নন্দী দিয়েছেন। আর ভট্টনারায়ণের বেণীসংহার যে নাটকটি রয়েছে সেখান থেকে সাগর নন্দী নিয়ত প্রাপ্তির উদাহরণ, সন্ধির যে রয়েছে মুখ প্রতিমুখ গর্ভ বিমর্ষ নিয়তাপ্তি হচ্ছে আরম্ভের যে একটা ভেদ, আরম্ভ প্রযত্ন প্রাপ্তাশয় নিয়তাপ্তি ফলাগম, মানে অবস্থার যে পঞ্চভেদ তার মধ্যে নিয়তাপ্তির উদাহরণ, বিন্দুর উদাহরণ, পতাকার উদাহরণ, প্রাসঙ্গিক ইতিবৃত্তের উদাহরণ, মুখসন্ধির অঙ্গ পরিকরের উদাহরণ, গর্ভসন্ধি, বিমর্ষ সন্ধি ও নির্ভর সন্ধির অঙ্গের উদাহরণও বেণীসংহার থেকে দিয়েছেন। অর্থাৎ বেণীসংহার থেকে সাগর নন্দী অনেক উদাহরণ তিনি তার নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে উদ্ধৃতি দিয়েছেন, মানে উদাহরণগুলির উল্লেখ করেছেন।